নমস্কার, আমি সোমারানী সরকার আয়েশা ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজে সহকারী প্রধান শিক্ষিকা। আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে সাবজেক্টটা নিয়ে আসছি তোমাদেরকে বোঝানোর জন্য। আর আমি আজকে বোঝাবো অষ্টম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশের দুর্যোগ সম্পর্কে। সুতরাং তোমরা খাতা এবং কলম নিয়ে সামনে বসে পড়ো, যাতে আমি যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে দিব সেগুলো লিখে রাখতে পারো। তো এখন আমি চলে যাচ্ছি আমার মূল বিষয়ে। আমি এখন আলোচনা করব বাংলাদেশের দুর্যোগ নিয়ে। বাংলাদেশের দুর্যোগটা কি? আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকাগুলোর মধ্যে বাংলাদেশ হচ্ছে একটি। তাহলে সেই দুর্যোগটা কি? তাহলে আমরা প্রথমে জানবো দুর্যোগ কী। তাহলে আমি তোমাদেরকে প্রথমে লিখে দিচ্ছি যে দুর্যোগটা কী, তোমরা খাতায় সব উঠিয়ে নাও। এক নম্বর হচ্ছে দুর্যোগ কি? এটার উত্তর হবে দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা কোনো সমাজের মানুষকে বিপর্যস্ত ও পরিবেশকে ভারসাম্যহীন ও মানব সমাজকে সমাজ অস্থিতিশীল করে তোলে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? দুর্যোগ কি? দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা কোনো সমাজে মানুষকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশকে ভারসাম্যহীন ও মানব সমাজকে কি করে? অস্থিতিশীল করে তোলে। তাহলে এটা হচ্ছে দুর্যোগ। তাহলে দুর্যোগ কত প্রকার? দুর্যোগ হচ্ছে দুই প্রকার। আমাদের জানতে হবে দুর্যোগ হচ্ছে দুই প্রকার, কিন্তু সেই দুই প্রকারগুলো কি কি সেটা আমাদের জানা দরকার। আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এখন দুর্যোগগুলো কি কি। 2 নম্বর হচ্ছে দুর্যোগ কত প্রকার ও কি কি। তাহলে আমরা জানব দুর্যোগ হলো দুই প্রকার। দুর্যোগ কত প্রকার? দুর্যোগ হচ্ছে দুই প্রকার, যথা 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, আর 2 নম্বর হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে আমরা জানলাম যে দুর্যোগ কত প্রকার ও কি কি। দুর্যোগ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। তবে সেই প্রাকৃতিক দুর্যোগটা কি, আবার এটাও জানা দরকার যে প্রাকৃতিক দুর্যোগটা কি। যদি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে না জানি তাহলে কিন্তু কখনো হতে পারে। তাহলে এখন জানবো আমরা প্রাকৃতিক দুর্যোগ কি বা প্রাকৃতিক দুর্যোগ কোনগুলা। এটা জানা যায় যে প্রাকৃতিক দুর্যোগ কোনগুলা। প্রাকৃতিক দুর্যোগগুলো হলো 1 নম্বরে দুর্যোগগুলো হলো 1 নম্বর হচ্ছে
বন্যা, খরা। 3 নম্বর হচ্ছে টর্নেডো, তারপর হচ্ছে ভূমিকম্প বা জলোচ্ছ্বাস, সেগুলো দেওয়া যায়। তাহলে প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে বন্যা, খরা, টর্নেডো, ভূমিকম্প। তাহলে মানব সৃষ্ট দুর্যোগ কোনগুলো? মানুষের দ্বারা যে সৃষ্ট দুর্যোগগুলো হয় সেগুলা কোনগুলো? তাহলে এখন আমরা জানবো মানব সৃষ্ট দুর্যোগ কোনগুলো। 2 নম্বর হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগগুলো হলো 1 নম্বর হচ্ছে যুদ্ধ বিগ্রহ, 2 নম্বর হচ্ছে সাম্প্রদায়িক হামলা, হামলা। 3 নম্বর হচ্ছে জলাবদ্ধতাকরণ, ইত্যাদি বা মরুকরণ। তাহলে এখানে হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগগুলো হচ্ছে যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক হামলা, জলাবদ্ধতাকরণ এবং মরুকরণ। কিন্তু এই যে দুর্যোগগুলো কেন ঘটে, কী জন্য ঘটে? এই দুর্যোগগুলো ঘটে জলবায়ু পরিবর্তনের কারণে। কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে আজ অনেক জলবায়ু পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু সেই জলবায়ু পরিবর্তনটা কেন লক্ষ্য করা যায়, কেন দেখা যাচ্ছে এতটা জলবায়ুর পরিবর্তন? তাহলে আমরা এখন সেটা জানি। জলবায়ুর পরিবর্তন এতটা লক্ষ্য করা যায় কেন? তাহলে 3, জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় কেন? জল পরিবর্তন তাহলে জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায় কেন আমরা জানি। তাহলে লেখো তোমরা যে আমরা জানি, বা ভূপৃষ্ঠের, এটা এখান থেকে শুরু করো। ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি ও উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে কিসের জন্য? ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি, উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায়। কিন্তু এই জলবায়ু পরিবর্তনের ফলে কি কি সমস্যাগুলো হতে পারে? জলবায়ু পরিবর্তনের ফলে আমরা বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি, শিলাবৃষ্টি, বন্যা, তারপর হচ্ছে খরা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে সমস্যার সম্মুখীন হতে পারি। তাহলে আমরা জানলাম জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যায় কেন। এরপরে আমরা জানব যে উষ্ণায়নের ধারণা সম্পর্কে আমরা জানব। তাহলে উদ্ভিদ ও প্রাণীর বিকাশ ও উদ্ভাবনের ফলে পৃথিবীতে তাদের বসবাসের জন্য প্রাণ উপযোগী করে তুলেছে। ফলে সেই পরিবেশ বর্তমানে তারা বিপন্নের দিকে চলে যাচ্ছে, তাই না? বিপন্নের দিকে চলে যাচ্ছে। তাহলে এখন আমরা জানি যে তাহলে আমরা জানবো এখন যে উষ্ণায়নটা কি। তাহলে এখন আমরা জানবো উষ্ণায়ন কি।
উষ্ণায়ন কি? এখন আমাদের প্রশ্ন হচ্ছে উষ্ণায়ন কি? পৃথিবীর তাপমাত্রা, ভূপৃষ্ঠের তাপমাত্রাটাকে যাকে বলা হয় ভূপৃষ্ঠের তাপমাত্রা কি হয় বা মহাশূন্যে ভূপৃষ্ঠের তাপমাত্রা মহাশূন্যে মিলিয়ে যায়, কিন্তু যদিও সম্পূর্ণটা মিলিয়ে যায় বলা হয়, কিন্তু আসলে সম্পূর্ণটা মিলিয়ে যেতে পারে না। তাহলে উষ্ণায়ন কি? আমরা লিখতেছি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা পৃথিবীর পৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা রাতের স্বাভাবিকভাবেই রাতের বেলা মহাশূন্যে মিলিয়ে যায়। প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়, কিন্তু বায়ুমণ্ডলের কিছু নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধির কারণে তা সম্পূর্ণ বায়ুমণ্ডলে মিলিয়ে যেতে পারে না। আর তারাই হলো বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে কি বলছে? পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা স্বাভাবিকভাবে রাতের বেলা প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিয়ে যায়, কিন্তু কিছু নির্দিষ্ট তাপমাত্রা পৃথিবীতে বৃদ্ধি পাওয়ার কারণে তা সম্পূর্ণ তাপটা মহাশূন্যে মিলিয়ে যেতে পারে না। আর এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে আমরা বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে জানলাম। আর সে বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি হতে পারে, বৈশ্বিক উষ্ণায়নের ফলে কি ঘটতে পারে বা কি হতে পারে? বৈশ্বিক উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। তাহলে কি হতে পারে? বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং সামুদ্রিক পানির উচ্চতা বেড়ে যেতে পারে। এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কে জানবো। এই বৈশ্বিক উষ্ণায়নটা কেন হয়, তার কারণটা কি, সে সম্পর্কে আমরা এখন জানবো। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের কারণটা কি? বায়ুতে কয় ধরনের গ্যাস থাকে? বায়ুতে প্রধানত দুই ধরনের গ্যাস থাকে, একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। একটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস আর একটা হচ্ছে অক্সিজেন গ্যাস। তাহলে এছাড়াও বায়ুতে থাকে কার্বন ডাই অক্সাইড, মিথেন গ্যাস থাকে, তারপর হচ্ছে মানুষের তৈরি সিএফসি যেটাকে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন, তারপর হচ্ছে HCFC হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। এছাড়া থাকে হ্যালোন গ্যাস, যা কিনা ওজোন স্তর নামে যাকে বলা হয় কি গ্রিন হাউস গ্যাস। তাহলে এই গ্রিন হাউস গ্যাস, তাই না, এই গ্রিন হাউস গ্যাসটা
এই গত 1 শতাব্দীতে কত পরিমাণ বেড়েছে সেটা আমাদের জানা দরকার। তাহলে গত 1 শতাব্দীতে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে কত পার্সেন্ট? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে 25 ভাগ। কত ভাগ? 25 ভাগ। তারপর নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19 ভাগ। আর মিথেনের পরিমাণ বেড়েছে 100 ভাগ, যা বৈশ্বিক উষ্ণায়নের কারণ। তাহলে কত ভাগ বেড়েছে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে 25 ভাগ, নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে 19 ভাগ এবং মিথেনের পরিমাণ বেড়েছে 100 ভাগ, যা বৈশ্বিক উষ্ণায়নের কারণ। এছাড়া আরও অন্যান্য কারণও রয়েছে, যেগুলো হচ্ছে যেমন জনসংখ্যা বিস্ফোরণ, তারপর হচ্ছে বৃক্ষনিধন, ইঞ্জিন চালিত যন্ত্রপাতি। এছাড়া রয়েছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদিগুলো আছে, রেফ্রিজারেটর, তারপর হচ্ছে সোলার, এয়ার কন্ডিশনার, বিভিন্ন কিছু ব্যবহারের কারণেও এক ধরনের গ্রিনহাউস গ্যাস তৈরি হচ্ছে, যা কিনা বৈশ্বিক উষ্ণায়নের জন্য বাড়ার আরেকটি কারণ। তো এখন যাব আমরা আরেকটিতে। এই যে বৈশ্বিক উষ্ণায়ন বাড়তেছে তার জন্য, আর আমরা জানি এটুকু যে এই যে গ্যাসগুলা তৈরি হচ্ছে, যেটা গ্রিনহাউস গ্যাস বলা হয়, এর কারণে পৃথিবীতে একটা ওজোন স্তর নামে একটা গ্যাস আছে কিনা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওজোন স্তর গ্যাসটা কি? আমরা জানি যে কয়েকটি স্তরে গ্যাস রয়েছে, যেমন সমুদ্র থেকে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত যে গ্যাসটি স্তরটি রয়েছে সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং এরপর হচ্ছে ওজোন স্তর, যেটাকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে? 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে ওজোন স্তর কি? ওজোন স্তর কি কাজ করে? এখন আমাদের জানা দরকার যে ওজোন স্তর কি, ওজোন স্তর কি কাজ করে। তাহলে হচ্ছে ওজোন স্তর কি? ওজোন স্তর হলো এক প্রকার গ্যাস যা সূর্যের অতি ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে। তাহলে ওজোন স্তর এক প্রকার গ্যাস যা সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে। তাহলে আমরা ওজোন স্তর সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা কিছু প্রসঙ্গে আলোচনা করি। সেটা হচ্ছে যে মহাসমুদ্রকে বলা হয় কি পৃথিবীর ফুসফুস, কারণ পৃথিবীর যে তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মহাসমুদ্র। কিন্তু বর্তমানে এই মহাসমুদ্রকে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা দিয়ে সেটাগুলোকে দূষিত করা হচ্ছে, যার কারণে বায়ুমণ্ডল দূষিত হচ্ছে।
বাংলাদেশের মতো এমন একটা দেশ একসময় অনেক নদী নালা খাল বিল হাওর বাওর ছিল, কিন্তু বর্তমানে সেগুলো ভরাট করার ফলে কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা এই সম্পর্কে জানলাম। এখন জানবো আমরা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে, যে প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী, প্রাকৃতিক দুর্যোগগুলো কী কী, কয়েকটা তোমাদের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা দেখো, এখন আমি লিখে দিচ্ছি। প্রাকৃতিক, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। যেমন ধরো 1 নম্বরে হচ্ছে ভূমিকম্প, 2 নম্বরে ধরো ভূমিকম্প, সুনামি, তারপর হচ্ছে ভূমিধস, 4 নম্বর হচ্ছে দাবানল। তাহলে আজকে আমরা এই প্রসঙ্গে তোমাদের সাথে কিছু আলোচনা করি, তোমরা লিখে নাও। প্রাকৃতিক দুর্যোগগুলো হচ্ছে ভূমিকম্প, সুনামি, ভূমিধস, দাবানল। তাহলে ভূমিকম্পটা কি? ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক ঘটনা যা কখনো আগাম বার্তা বা সতর্ক দিয়ে হয় না, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে। আর ভূমিকম্পটা মাত্র কয়েকটা ঝাঁকুনিতে, এক বা একাধিক ঝাঁকুনিতে পুরো এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে যায়। যেমন আমাদের কাছে চীন, চিলি, মেক্সিকো, জাপান, এদের ভূমিকম্পের যথেষ্ট প্রমাণ আমরা পেয়েছি। তারপর আমরা যেতে পারি সুনামি। সুনামি কি? সুনামি হচ্ছে সমুদ্র তীরে ঢেউ, সমুদ্রের ঢেউ, যেটাকে বলা হয় সমুদ্রের ঢেউ। আর সুনামি হচ্ছে একটা জাপানি শব্দ। যদি কোনো সমুদ্রে সুনামির সৃষ্টি হয়, এটা হচ্ছে ভূমিকম্পে। সমুদ্রের তলদেশে যে ভূমিকম্প বা অগ্নুৎপাত হয়, সেই ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ফলে সুনামির সৃষ্টি হয়। আর সুনামি হচ্ছে যেই সমুদ্র হবে তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো থাকে সেখানে প্রতিভেগে, সমুদ্রের ঢেউয়ের প্রতিবেগে 800 হতে 1300 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এমনকি 10 কিলোমিটার পর্যন্ত এটা কী করে সুনামিতে আক্রমণ করে থাকে। যেমন হচ্ছে জাপানের সুনামি। তারপর হচ্ছে ভূমিধস। ভূমিধস হচ্ছে কি? ভূমিধস হচ্ছে পাহাড়ি কোনো এলাকায়, আমরা জানি পাহাড়ের যে পাহাড়গুলো বিশেষ করে ভেলে ভাগ শিলা কাদা দিয়ে এগুলো গঠিত। যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় বা একটানা বৃষ্টিপাত হয়ে থাকে, তখন কী করে পাহাড়গুলো ধসে পড়ে বা ভূমিধস হয়ে যায়। তারপর হচ্ছে দাবানল। দাবানল এটা প্রাকৃতিকভাবে ঘটতে পারে, আবার মানুষের কারণে ঘটতে পারে। যেমন প্রাকৃতিক কারণে যখন কোনো অঞ্চলে সবচেয়ে বেশি তাপদাহ থাকে, তখন কোনো কোনো সময় জঙ্গলে দাবানল ঘটে থাকে। আবার কখনো কখনো মানুষের অসতর্কতা এবং অসাবধানতার কারণেও দাবানল হয়ে থাকে। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এবং কি খাতায় লিখে নিয়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে যতটুকু আমি দেখালাম, আশা করি তোমরা ঠিকই নিতে পারছো। আর আজকের মতো আমি এই পর্যন্তই। তবে আগামী ক্লাসে আবার তোমাদের সামনে আসবো আরেকটি নতুন অধ্যায় বা নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।